করোনাকালে ভোগান্তির আরেক নাম চট্টগ্রাম মেডিকেল। টিকিট কাটা থেকে জরুরি সেবা সবখানেই চরম অব্যবস্থাপনা। দেশে আরও ৩,০০০-এর বেশি শনাক্ত, ৩৭ জনের মৃত্যু। রাজধানীর বেসরকারি হাসপাতালে কোভিড রোগীর মরদেহ আটকে গলা কাটা বিল আদায়ের অভিযোগ। জোর করে রাখা হয়েছিল আইসিইউতে। সরিয়ে দেওয়া হচ্ছে দুর্নীতিতে অভিযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের ডজন খানেক কর্মকর্তাকে। সত্য বলার বলি অনেকে, বলছে দুদক। রিমান্ডে জেকেজির এমডি সহ 4 জন। পানিতে করোনা ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করবে ওয়াসা, চলছে গবেষণা। কোভিড রোগীর বর্জ্য সরাসরি সোয়ারেজে না ফেলার তাগিদ। এবং হজ যাত্রীদের টাকা ফেরত দেওয়া শুরু 12 জুলাই, তবে বাতিল হবে নিবন্ধন। সহজে দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। ভোগান্তির আরেক নাম যেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। করোনা সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগ। শ্বাসকষ্ট থেকে শুরু করে জটিল রোগে আক্রান্ত রোগীরা চট্টগ্রাম মেডিকেল কলেজে আসলেও পাচ্ছেন না কোনো ধরনের চিকিৎসা সেবা। অন্যদিকে জ্বর, সর্দি কাশির রোগী ও সাধারণ রোগীদেরকে একসঙ্গে লাইন ধরে টিকিট কাটার কারণে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকিও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। হুইল চেয়ারে করে মুমূর্ষের নারী কিংবা ছেলের কাঁধে চড়ে বৃদ্ধার এক ওয়ার্ড থেকে আরেক ওয়ার্ডের ছোটাছুটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিত্যদিনের চিত্র। প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন রোগীরা। সেবা পাওয়ার আশায় ছুটছেন মেডিকেলের এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে। জটিল কিংবা শ্বাসকষ্টের রোগীরাও ভর্তি হতে পারছেন না হাসপাতালে। জরুরি ওয়ার্ডের পাশে করোনা ইউনিট খোলায় লেজে গভীর অবস্থা সৃষ্টি হয়েছে। এক ওয়ার্ড থেকে আরো ওয়ার্ড, এক ওয়ার্ড থেকে আরো ওয়ার্ড ভর্তি করা যাচ্ছে না। সকাল 10টার থেকে এই পর্যন্ত এখনো আপ ডাউন করতেছি। বেসরকারি হাসপাতালে গেছি, সরকারি হাসপাতালে গেছি, আমরা কোনো সেবা পাচ্ছি না। এখানে টিকিট নেই। টিকিট কোথায়? ওই বিল্ডিং এর 3 তলা। ওই বিল্ডিং এর 3 তলা কোথায় আমি জানি না। এখন ওখানে গেলে বলতেছে 4 তলা যান, 4 তলা বললে নিচতলা যান, নিচতলা বললে 2 তলা যান। 4 বছরের হৃদয় হাত ভাঙা নিয়ে কষ্ট পাচ্ছিল। উন্নত চিকিৎসার জন্য সাতকানিয়া থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। হাসপাতালের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করেও 24 ঘন্টার মধ্যে পায়নি কোনো সেবা। আমরা লাটকে এখানে বাইরে বসে থাকছি, গোড়ালের তো ফরবাস কাটছে, ঘুম যায় না, কোনো কিছু যায় না, কোনো খানা পিনা খাই নাই, কোনো চিকিৎসাও করে নাই। বলছে যে একটা সিরাপ লিখে দিছে, সিরাপ খাওয়াইতাম, 6 মাস পরে দেখা করতাম। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজে জ্বর, সর্দি, কাশি নিয়ে আসা রোগী ও অন্যান্য রোগে আক্রান্ত রোগীদের এক জায়গা থেকে গাদাগাদি করে টিকিট কাটতে হয়। নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে করোনা অবজারভেশন সেলের রোগীদেরও। সুরক্ষার যে বিষয়টি দেখি যেই করোনা রোগী তিনিও যে লাইনে দাঁড়িয়েছেন, যিনি একজন সাধারণ রোগী তিনিও একই লাইনে দাঁড়িয়ে টিকিট নিচ্ছেন। এখানে কোনো ডিস্টেন্সটা, দূরত্বটা বজায় রাখা হচ্ছে না। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 6,500 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 150 শতাধিক রোগীর। চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা একেবারেই নেই বললেই চলে। সেক্ষেত্রে সাধারণ মানুষের একমাত্র ভরসার আশ্রয়স্থল এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এখানেও বর্তমানে পাওয়া যাচ্ছে না পর্যাপ্ত চিকিৎসা সেবা। তাই চট্টগ্রামবাসীর জীবন বাঁচানোর স্বার্থে চিকিৎসা সেবা নিশ্চিত করা হোক, এই দাবি সর্বস্তরের মানুষের। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। রাজধানীর মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে কোভিড রোগীর মরদেহ আটকে রেখে গলা কাটা বিল আদায়ের অভিযোগ উঠেছে। জোর করে আইসিইউতে রেখে 5 দিনে 1.5 লাখের বেশি বিল ধরিয়ে দেওয়া হয় বলে দাবি স্বজনদের। এসব অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসা হয় আমি জানি না, কি চিকিৎসা হয়। রোগীর সঙ্গে, রোগীর গার্জিয়ানের সঙ্গে মারামারি হইতে আছে। অনেক আটকে রেখে দিয়েছে, মারা গেছে, চিকিৎসার অভাবে মারা গেছে। পরে রোগী দেয় না, লাশ দেয় না। আজ সকালে গেটে বসে একজন লোক মারা গেছে। এ পর্যন্ত দেখা গেল যে যারা আসছে, 2-1 আমার বন্ধু বান্ধব আসছে, কোনো পজিটিভ কোনো রিপোর্ট কেউ দেয় নাই। সবাই নেগেটিভ বলছে যে চিকিৎসা ব্যবস্থা খুব একটা ভালো না। রাজধানীর মালিবাগের বেসরকারি এ হাসপাতালটি নিয়ে নানা অভিযোগ তুলে ধরেছিলেন স্থানীয়রা। 14 জুন করোনায় আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হন নোয়াখালীর সুবর্ণচরের বাসিন্দা ডাক্তার মহিনুদ্দিন পারভেজ। ভর্তির সময় তার শারীরিক অবস্থা বেশ ভালো ছিল বলে দাবি স্বজনদের, কিন্তু পারভেজকে জোর করে আইসিইউতে পাঠান পরামর্শক চিকিৎসক। 18 জুন ভোররাতে মৃত্যু হয় তার। এরপর 1,56,000 টাকা বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। বিল পরিশোধ না করা পর্যন্ত আটকে রাখা হয় লাশ।
আমার বাইরের জীবনটা পুরো শেষ করে দিয়েছে স্যার। ডেলি 12,000-13,000 টাকার ওষুধ আর 4,500-4,100 টাকার টেস্ট। কি টেস্ট করছে কি ওষুধ, আমি তো স্যার পাগলের মতোই আছি। কি 4টা বাজে মারা গেছে না আরো আগে মারা গেছে স্যার, আমরা কিছু বলতে পারি না। আমার মোবাইল গুলা কারেন্ট গেছে স্যার। আমার রুমের টাইমে সাইফুল ওনার ম্যানেজার আটকে রাখছে, আগে টাকা দে। তারপরে বিকেল 5টা বাজে আমার বাইরে করছি। এসব অভিযোগ অস্বীকার করলেন অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের ব্যবস্থাপক। সম্পূর্ণ আসলে ওনারা ভুল তথ্য দিয়েছে, কিন্তু ওনারা আসলে ওনাদের স্বজনদের সাথে যোগাযোগ করতে পারতেছিল না। আমি তাদেরকে বলেছি যদি থেকে থাকে আপনাকে বলতে হবে, কারণ আমরা এটা করোনা হসপিটাল না, এবং তথ্য গোপনের জন্য আমরা কিন্তু আপনার এগেনস্টে যে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবো, সেটা তারা স্বীকার করেছে এবং অঙ্গীকারনামাও দিয়েছে। সুতরাং এটা সম্পূর্ণ একটা মিথ্যা অভিযোগ। করোনা রোগী জেনেই রোগী ভর্তি করা হয় বলেও জানান স্বজনরা। এহসানুল হক শাওন, সময় সংবাদ, ঢাকা। দেশের সবশেষ একদিনে 16,000-এর বেশি নমুনা পরীক্ষায় 3,462 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন আরও 37 জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 1,582 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বুধবার জানানো হয় সুস্থ হয়েছেন 2,000-এর বেশি। বুলেটিনে দেশের টিকাদান কেন্দ্রগুলো চালু রয়েছে জানিয়ে শিশুদের নিয়মিত টিকা দেওয়ার বিষয়ে তাগিদ দিয়েছে অধিদপ্তর। অদৃশ্য শত্রুর আক্রমণে পুরো বিশ্বের মতো মহা সংকটের মুখোমুখি বাংলাদেশ। সংক্রমণ রোধে নানা পদক্ষেপ আর পরিকল্পনার পাশাপাশি সমান্তরালে বেড়ে চলেছে কোভিড-19-এ আক্রান্ত রোগীর সংখ্যাও। করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয় শেষ 24 ঘন্টায় 16,433টি নমুনা পরীক্ষায় প্রায় 3,500 মানুষের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। শনাক্তের হার 21.07%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,22,660 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.29%। সবশেষ মারা যাওয়া 37 জনের মধ্যে সর্বোচ্চ 12 জন ছিলেন 51 থেকে 60 বছর বয়সী। বয়স বিভাজনে 11 থেকে 20 বছর 1 জন, 21 থেকে 30 বছর 2 জন, 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 3 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 9 জন এবং 71 থেকে 80 8 জন। এছাড়া এই জরুরি পরিস্থিতিতে দেশের কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত সব টিকাদান কেন্দ্র চালু রয়েছে জানিয়ে শিশুদের সময় মতো টিকা কেন্দ্রে নেয়ার আহ্বান জানায় সরকারের স্বাস্থ্য বিভাগ। সময় মতো টিকা দিন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। শুরুতে দেখে নেব গত 24 ঘন্টায় বাংলাদেশের সার্বিক চিত্র। গত 24 ঘন্টায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 16,433টি। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছেন 3,462 জন। এ নিয়ে বাংলাদেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 1,22,660 জন এবং গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 37 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 1,582 জন এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,031 জন। এ নিয়ে সুস্থ হওয়া মানুষের সংখ্যা দাঁড়ালো 49,666 জন। গত 7 দিনের সংক্রমণের হার, সেখানে আমরা যেমন দেখতে পাচ্ছি গত 7 দিনের তুলনামূলক পরিস্থিতি কিন্তু প্রায় একই রকম, 3,500-এর মতোই আক্রান্তের সংখ্যা। বয়স ভিত্তিক বিভাজন দেখতে চাই, লিঙ্গ ভিত্তিক বিভাজন, সেখানে আমরা দেখতে পাচ্ছি মোট মারা গিয়েছেন গত 24 ঘন্টায় 37 জন। এর মধ্যে পুরুষ 28, নারী 9 জন। 29 জনই মারা গিয়েছেন 51 থেকে 80 বছর বয়সী। অর্থাৎ যে বিষয়টি বারবারই বলা হচ্ছে যে বয়োজ্যেষ্ঠ নাগরিক যারা রয়েছেন তাদের কিন্তু ঝুঁকি সব থেকে বেশি, সেটা কিন্তু প্রতিদিনই আমরা যে মৃতের সংখ্যা বিশ্লেষণ করি সেখানে কিন্তু উঠে আসছে। বিশ্বের সর্বোচ্চ যে দেশগুলো রয়েছে আক্রান্তের সংখ্যায় সব থেকে বেশি আক্রান্তের হার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে, পরবর্তীতে ব্রাজিল, ব্রাজিলের পর রাশিয়া এবং পার্শ্ববর্তী অর্থাৎ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে যদি বাংলাদেশের তুলনা আমরা করি, সেখানে দেখা যাচ্ছে ভারতে এখন পর্যন্ত মোট আক্রান্ত রোগীর সংখ্যা 4,56,552 জন। সেখানে বাংলাদেশে কিন্তু 1,22,660 জন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বরাবরের মতো আজও কিন্তু বলা হয়েছে বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, একই সঙ্গে হচ্ছে সামাজিক দূরত্ব যে বজায় রাখা, সেটি কিন্তু বারবারই বলা হয়েছে, আজও তেমনটা বলা হয়েছে। এই ছিল আজকের বিশ্লেষণে। সরিয়ে দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতে দুর্নীতির অভিযুক্ত ডজনখানেক কর্মকর্তাকে। এর মধ্যে বদলি করা হয়েছে মন্ত্রণালয় অধিদপ্তরের বেশ কয়েকজনকে। তবে বিশেষজ্ঞরা বলছেন ঘটনা তদন্ত না করে শুধু বদলি লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। এদিকে দুদক বলছে কেন এই কর্মকর্তাদের বদলি করা হচ্ছে সে বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য চেয়েছে তারা। এহসান জুয়েলের রিপোর্ট। অব্যবস্থাপনার আতুর ঘরে পরিণত হয়েছে দেশের স্বাস্থ্য খাত। করোনার মতো মহা দুর্যোগে বের হয়ে আসছে বছরের পর বছর ধরে চলা সিন্ডিকেটের গোমর।
শৃঙ্খলা ফেরাতে শুদ্ধি অভিযান শুরু। তালিকায় আছেন ডজন খানেক কর্মকর্তা। চলতি সপ্তাহে স্বাস্থ্য অধিদপ্তরে এক পরিচালক সহ 4 কর্মকর্তাকে সরানো হয়েছে। মন্ত্রণালয়ে রদবদল হয়েছে সচিব ও অতিরিক্ত সচিব পদে। অধিদপ্তরের বদলিকৃত পরিচালকের বিরুদ্ধে কেনাকাটায় ও পরিকল্পনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ। এ বিষয়ে কথা বলতে চাইলে আইসোলেশনে থাকার কথা জানান অভিযুক্ত পরিচালক ডাক্তার ইকবাল কবির। সিন্ডিকেটের সাথে সম্পৃক্ততার কথা অস্বীকার করলেন সম্প্রতি বদলি হওয়া অতিরিক্ত সচিব। সিন্ডিকেট সাধারণত থাকে নরমালি কেনাকাটা বেসড, প্রকিউরমেন্ট বেসড, ওইখানে সিন্ডিকেট থাকতে পারে। আমি যেহেতু প্রকিউরমেন্ট দেখতাম না, কাজে আমার ঠিক ধারণা নাই। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র বদলির মাধ্যমে যেন দুর্নীতির ঘটনাগুলো চাপা পড়ে না যায়। N95 মাস্কের মতো আলোচিত বিষয়গুলো সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা জড়িত, যারা দায়ী, তাদেরকে জবাবদিহিতে আনা। এই ধরনের সিম্বলিক বদলি যদি তার পিছনে রদবদল তার উদ্দেশ্য হয়, তাহলে সেটি আসলে হিতে বিপরীত হওয়ার ঝুঁকি রয়েছে। তবে দুদক মনে করে তাদের সুপারিশে এসব কর্মকর্তাকে বদলি করা হয়নি, বরং কেন বদলি করা হচ্ছে সেটি তারা জানতে চাইবে। মাস্ক, পিপি এগুলো তো আমরা যখন রিপোর্ট দিয়েছি, রিপোর্টের পরের ঘটনা এগুলো। সো দেয়ার ইজ নো লিঙ্ক বিটুইন আওয়ার রেকমেন্ডেশন। বদলি কোন রিফর্ম তো ইন্ডিকেট করে না। আপনি একটা অন্যায় করলেন বা আপনাকে বদলি করা হলো, ইট ইজ নট দি সলিউশন। বদলির বিষয়ে আমরা তথ্য চেয়েছি, কারণ যাদেরকে বদলি করা হয়েছে একটা অভিযোগ আমাদের কাছে এসছে যে সত্য বলাতে বদলি হয়েছে, এমনও অভিযোগ আছে। দুদক স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে যে রিপোর্টগুলো দিয়েছে সেটি করোনার প্রাদুর্ভাব শুরুর আগের, তাই এই সময়ের দুর্নীতিগুলো আলাদা করে তদন্ত করার কথা বলছে সংস্থাটি। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে কোভিড সার্টিফিকেট জালিয়াতির মামলায় জেকেজির এমডি সহ 4 জনকে 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। আর জিকেজির 2 সাবেক কর্মী দম্পতি হুমায়ুন ও তানজিনা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নজরদারির অভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম আর নিজস্ব ওয়েবসাইটে প্রচারণা চালিয়ে ভুঁইফোর প্রতিষ্ঠান বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছে। এতে প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। রোগীর বাড়ি গিয়ে সংগ্রহ করা নমুনা ফেলে মনগড়া রিপোর্ট দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জোবেদা খাতুন সার্বজনীন স্বাস্থ্যসেবা জেকেজির বর্তমান ও সাবেক 6 জনের গ্রেফতার কোভিড পরীক্ষার নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। প্রাভা হেলথে কল করার জন্য আপনাকে ধন্যবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের প্রচারণায় আছে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদিত 65টি ল্যাবের অনেকগুলো। আছে নাম পরিচয়হীন গ্রাহক শিকারীরাও। গ্রাহক সেজে কল দিলে প্রত্যেকেই নির্ভরযোগ্যতার দাবি করেন। আপনারা কি অ্যাপ্রুভ? গভর্নমেন্ট অ্যাপ্রুভ করা আমাদের স্যার। আমরা এখন তো প্রাইভেট সেক্টর যারা কোভিড টেস্ট করছি স্যার। আমরা হচ্ছে বেসরকারি সংস্থার মধ্যে প্রথম যে কিনা বায়োসেফটি লেভেল 3 মেইনটেইন করে একটা ল্যাব চালাচ্ছি। আপনি করোনা শেষ হলে আমাদের অফিসে একদিন এসে দেখে যাবেন যে এরকম সেকেন্ড কোনো ল্যাব আপনি বাংলাদেশে দেখছেন কিনা। কোভিড ল্যাবগুলোতে রোগীর চাপ বাড়ার সুযোগে আইইডিসিআই এর নাম ভাঙিয়েও প্রতারণার অভিযোগ পাওয়া যাচ্ছে বলে জানালেন সংস্থাটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা। জানালেন, পুলিশ ও নিজস্ব কর্মীদের এ নিয়ে সতর্ক থাকতে বলা হবে। সেদিন আমাকে গুলশান থেকে একজন ফোন করছে, বাড়ি বাড়ি যায় জিজ্ঞেস করতেছে আপনার কি স্যাম্পল টেস্ট করাবেন? আমরা আইডিসের থেকে এসেছি। আইডিসের কিছু কাজ হয়, সেটা হলো যে আইডিসের কখনো এইভাবে যায় না। আমরা আমাদের টিম সবাইকে অ্যালার্ট করে রাখছি, আর আমরা আজকে হয়তো চিন্তা করবো যে আমরা সব থানায় থানায় জানিয়ে দেবো। এ বিষয়ে কোভিড ল্যাবের অনুমোদন দেওয়া প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের কাউকে কয়েকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, তদারকির দায়িত্ব স্বাস্থ্য অধিদপ্তরেরই। মনিটরিং সুপারভিশন না থাকার ফলে এইরকম একটা দুর্বৃত্তায়ন এখানে ঘটতে পেরেছে। এখানে পরীক্ষা হচ্ছে, ওখানে মানসম্পন্ন পরীক্ষা হচ্ছে কিনা, আবার যখন পরীক্ষার রিপোর্ট দেওয়া হচ্ছে সেটাও যথাযথভাবে দেওয়া হচ্ছে না, ওখানে কোনো অনিয়ম আছে কিনা, এইটা নজরদারির মধ্যে রাখলে আমাদের এই ধরনের অনভিপ্রেত ঘটনা আমরা কিন্তু এড়িয়ে যেতে পারি। ভুয়া কোভিড সার্টিফিকেট বাণিজ্য চক্রের অন্য সদস্যদের ধরতে আরও অনুসন্ধান চলছে বলে জানিয়েছে পুলিশ। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। পাহাড় দখলের মহোৎসব লকডাউনেও থেমে থাকেনি। করোনাকালেই চট্টগ্রামে 15টির বেশি পাহাড় দখল করে গড়ে তোলা হয়েছে বিশাল বস্তি। দেয়া হয়েছে বিদ্যুৎ ও পানির সংযোগও, আর নামকরণ করা হয়েছে করোনা বস্তি। রাজনীতিবিদ, দলের ক্যাডার, পুলিশ, সাংবাদিক সহ প্রভাবশালীরা এসব পাহাড়ের দখলদার। 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে বের হয়ে আসে সব চাঞ্চল্যকর তথ্য। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব।
3 জন ম্যাজিস্ট্রেট, সাথে পুলিশ এবং ফায়ার সার্ভিস সহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীর বিশাল বহর নিয়ে বুধবার চট্টগ্রামে চলে পাহাড় উচ্ছেদ অভিযান। তবে শুরুতেই বাধার মুখে পড়ে। রাজনৈতিক ব্যানার আর বাঁশের ব্যারিকেড দিয়ে আটকানোর চেষ্টা করা হয় একাধিকবার। ধাক্কাধাক্কি আর হাতাহাতির ঘটনায় 2 জন কর্মচারী আহত হওয়ার পর আটক করা হয় 7 জনকে। বাধা পেয়ে ওই এলাকা থেকে তাদের সরেও আসতে হয়। বিনা ভাড়ায় অথবা কম খরচে তারা থাকতে পারতেছে, এই সুযোগটা তারা হারাইতে চাচ্ছে না। বাধা দেওয়ার চেষ্টা করলেও এটা আমরা সমাধান করতে পেরেছি। গত 4 মাস ধরে পাহাড় কেটে এসব বস্তি নির্মাণের কাজ চলে। নানা পরিচয়ের ব্যানার এবং সাইনবোর্ড ঝুলছে। তবে ব্যানার না থাকলেও পাহাড় দখলের সবচেয়ে বেশি অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সব দাঁড়াগা জায়গা, সব দাঁড়াগা এটা কারগর উড়ে, দাঁড়াগর উড়ে। বাইরে পুলিশ এসে খালি জায়গা আছে দখল করে নিয়ে যায়, আমরা তো আর কিছু বলতে পারবো না ওদের সাথে। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খাস জমি, এটা সবাই অবৈধ দখলদার হিসেবে আছে, ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যদি এ ধরনের কাজ করে থাকে তাহলে আমরা ওদের বিভাগীয় ব্যবস্থা নেব। করোনা প্রতিরোধে প্রশাসনের ব্যস্ততার সুযোগে পাহাড়ে গড়ে তোলা হয় এসব বস্তি, আর নাম দেওয়া হয় করোনা বস্তি। উচ্ছেদ হওয়া লোকজন বলছেন তারা ভাড়াটিয়া। কালকে সন্ধ্যা আসে বলতেছি যে এখানে ঘর দুয়ার নিয়ে চলে যাওয়ার জন্য। আমরা কোথায় যাবো এখানে? আপনারা মানুষদেরকে কালকে ফোন দিয়ে বলছেন, আজকে এগুলা মানুষের ভাঙ্গি চুরি সদর বদর করে দিচ্ছেন। সীতাকুণ্ড এবং হাটাজারির অংশ হয় ছিল প্রশাসনিক জটিলতা, তারপরও অভিযান থেমে যায়নি। এখানে কিছু ভুইফোর সাংবাদিক ছিল, তারা এখানে এসেছিল। এর পাশাপাশি এখানে কিছু রাজনৈতিক পরিচয় খাটিয়েও কিছু লোকজন বা শ্রমজীবী লীগ পরিচয়টা ব্যবহার করার ট্রাই করেছে, যাতে এখানে প্রশাসন ভীত হয়ে বা পুলিশ ভীত হয়ে যাতে না আসে। বাধার মুখেও 100টির মতো ঘর উচ্ছেদ করা হয়। গত 10 বছরে চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 400 জনের। সাধারণ মানুষ বিদ্যুৎ কিংবা পানির সংযোগ না পেলেও এই গহীন দুর্গম এলাকায় পানি এবং বিদ্যুৎ সংযোগ পেয়েছে অবৈধ বসবাসকারীরা। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাশিয়া থেকে ক্রেডিট কার্ড ক্লোন, এটিএম বুথ হ্যাক করার কৌশল শিখে এসে গত 7 বছরে 100-র বেশি এ ধরনের অপকর্ম করেছে শরীফুল। এমনকি একই সময়ে বিভিন্ন এটিএম বুথ থেকে সহজে টাকা বের করতে গঠন করেছিল শক্তিশালী নেটওয়ার্ক। আর দেশ জুড়েই সক্রিয় শরীফুলের বাহিনী। চট্টগ্রামে গ্রেফতার হওয়ার পর পুলিশের কাছে এসব তথ্য জানিয়েছে সে নিজেই। কমলদের আরও একটি রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় শরীফুল ব্যাংকের বুথে ঢুকেই এটিএম মেশিন খুলে ফেলে। এরপর মেশিনের ভেতর ইউএসবি পেন ড্রাইভ প্রবেশের মাধ্যমে ম্যালওয়্যার সফটওয়্যার কার্যকর করে নিয়ন্ত্রণ নেয় এটিএম বুথের। আর কয়েক সেকেন্ডের মধ্যে বের হয়ে আসে বুথের সব টাকা। পুলিশ জানিয়েছে গত 7 বছরে এই চক্রটি দেশের বিভিন্ন স্থানের ব্যাংকের এটিএম বুথ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড জালিয়াতি সহ এটিএম মেশিনগুলোতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এই টাকা উত্তোলনের কাজ করে আসছিল এবং চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থান সহ দেশের বিভিন্ন জেলাতে তার অপরাধের প্রমাণ পাওয়া গেছে। গত 2 দিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় এই চক্রের প্রধান মেহেরপুরের শরীফুল ইসলাম এবং তার সহযোগী মহিউদ্দিন মনিরকে। গ্রেপ্তারকৃত 2 জনের কাছ থেকে উদ্ধার করা হয়েছে এটিএম বুথ থেকে টাকা বের করার নানা উপকরণ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরীফুল পুলিশকে জানিয়েছে 2013 সালে রাশিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে আসার পর দেশের বিভিন্ন স্থানে ব্যাংক থেকে অসংখ্যবার টাকা তুলেছে শরীফুল। সে সাথে চেইন শপে কারসাজির পাশাপাশি ক্রেডিট কার্ড জালিয়াতির সাথে জড়িত তার দল। রাশিয়া থেকে ট্রেনিং নিয়ে আসছে, বাংলাদেশের বিভিন্ন এটিএম বুথে, ইভেন আপনার সুপার শপে ক্রেডিট কার্ড জালিয়াতি করছে। পুলিশ জানায় এই চক্র গ্রাহকের এটিএম কার্ড ক্লোন করেও বুথ থেকে টাকা তুলেছে। 2 জনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় 7টি মামলা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চাকরি বা ঋণের লোভ দেখিয়ে আদায় করা হতো 1000 থেকে লাখ টাকা জামানত। রাজধানীর মতিঝিলে SMS গ্রুপের কার্যালয়ে বুধবার র্যাবের অভিযানে উঠে এসেছে একাধিক প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকা জালিয়াতির চিত্র। মিলেছে করোনার নকল ওষুধ থেকে শুরু করে ভুয়া জীবাণুনাশক সামগ্রীও। জুনের 10 তারিখে চেয়ারম্যান সাহেবের স্বাক্ষরিত আমাকে একটা চেক দেয় 1,59,000 টাকা সোনালী ব্যাংকের চেক। 21 তারিখে আমি ব্যাংকের চেক শো করি, ডিজনার স্লিপ, চেক, এগুলো আমি সব র্যাব অফিসারের কাছে জমা দিছি। 15 লাখ টাকা ঋণ পাওয়ার আশায় রাজধানীর স্বদেশ কর্পোরেশনে 1,60,000 টাকা জামানত হিসেবে দেন গাজীপুরের মোস্তফা আমিন। 5 মাস নানাভাবে হয়রানি হওয়ার পর র্যাবের শরণাপন্ন হন। অনুসন্ধানে বেরিয়ে আসে কোটি কোটি টাকার জালিয়াতির চিত্র।
বুধবার মতিঝিলে SMS গ্রুপের কার্যালয়ে অভিযান চালায় র্যাব। মেলে 20 কোটি টাকা জালিয়াতি, করোনার ভুয়া হোমিও ওষুধ ও নানা ধরনের নকল জীবাণুনাশক সামগ্রী। আটক করা হয় প্রতিষ্ঠানটির 2 কর্মকর্তাকে। 22টা ব্রাঞ্চের বিভিন্ন জায়গায় 4 থেকে 5,000 ব্যক্তি তার এই প্রতারণার শিকার হয়েছে এবং যার কাছ থেকে উনি 20 কোটি টাকার অধিক পরিমাণ টাকা এই যে বিভিন্ন লোনের জামানত হিসেবে উনি দিয়েছেন, কিন্তু সেই টাকাগুলো উনি ফেরত দিচ্ছেন না। এদিকে র্যাবের অভিযানের খবর পেয়ে জড়ো হন ভুক্তভোগীরা। তুলে ধরেন নানা প্রতিষ্ঠান খুলে জালিয়াতির অসংখ্য প্রমাণ। চাকরির কথা বলে আমাকে টাকা নিয়েছেন, 2200 টাকা ফর্ম ফিল আপ বাবদ জমা দেওয়া লাগবে এবং আর 10,000 টাকা জামানত বাবদ দেওয়া লাগবে। নওগাঁ ব্রাঞ্চের ব্রাঞ্চ ইনচার্জে ছিলাম আমরা, 5টা স্টাফ ছিলাম, প্রত্যেকে 2 লক্ষ টাকা করে সিকিউরিটি দিয়েছি, জব সিকিউরিটি দেওয়ার পর চাকরি ঢুকতে বেতন কিছু দেয় না। নকল পণ্য বিক্রির দায়ে 2 জনকে সাজা দেওয়া হয় ভ্রাম্যমাণ আদালতে। আর অর্থ জালিয়াতির ঘটনায় নিয়মিত মামলা করা হবে বলে জানিয়েছে র্যাব। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা। সড়কে বাস চলাচল চালু হতে না হতেই শুরু হয়ে গেছে চাঁদাবাজি। রাজধানীর টার্মিনালগুলোতে সক্রিয় চাঁদাবাজ চক্র। মালিক সমিতি আর শ্রমিক নেতাদের দাবি অভিযোগের প্রমাণ পাওয়ায় এরই মধ্যে সাংগঠনিকভাবে বেশ কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। মার্জিয়া মুমুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান মিন্টু। সংক্রমণের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে করা আয়ের টাকা এভাবেই তুলে দিতে হচ্ছে চাঁদাবাজদের হাতে। রাজধানীর বাস টার্মিনালগুলোতে চাঁদাবাজ চক্রের দৌরাত্মে দিশেহারা পরিবহন শ্রমিকরা। মহামারীর এমন সময়ে যানবাহনে নির্ধারিত পৌর করের বাইরেও চলছে বাড়তি টাকা আদায়। গাড়িতে লাফ দিয়ে উঠে সিটটা লয়ে গেছে, আমি যা বলছি এজন্য আর কি তর্ক বিতর্ক বা গায়েও হাত দিছে। জোরভুক্ত 2 থেকে 300 টাকা চাঁদা আদায় করছে। টাকা না দিলে গাড়ি আটকায় রাখে এবং মাল রেখে দেয়। স্বাভাবিক সময়ে রাজধানীতে চলাচলকারী প্রায় 15,500 গণপরিবহন থেকে প্রতি মাসে 5,77,58,000 টাকা চাঁদা তোলা হতো। মহামারীর সময়ও সীমিত আকারে চলছে চাঁদাবাজি। যদিও দায়িত্বশীল কর্তৃপক্ষগুলো বলছে চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানোর কথা। এটা সবাই মনিটর করছে, এটা কোনো রকম চাঁদাবাজি করা বা বরদাস্ত করি না। এই ধরনের কোনো ঘটনা যদি হয়ে থাকে আমাদের কাছে কমপ্লেইন আসলে আমরা এটা ব্যবস্থা নেই। সড়ক মহাসড়কে চাঁদাবাজি নির্মূলে আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা নিয়ে এই চাঁদাবাজি নির্মূল করতে আমরা সক্ষম হব বলে আশা করছি। পরিবহন খাতে এমন নৈরাজ্যের মধ্যেই মালিক সমিতি আর শ্রমিক নেতাদের দাবি চাঁদাবাজি কমে যাওয়ার। পরিবহনের দোকানে পরিবহনের বাইরের লোক আছেন যারা পরিবহন সেক্টরে চাঁদাবাজি করে। 90 থেকে 95% পরিবহনের চাঁদাবাজি বন্ধ হবে। কোনো চাঁদাবাজি পরিবহন সেক্টরে থাকবে না, সেটার জন্য শুধুমাত্র চলতি মাসের 20 তারিখ পর্যন্ত চাঁদা নিতে গিয়ে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে শতাধিক চাঁদাবাজ। লকডাউনের সময় বেকার শ্রমিকদের পাশে পাওয়া যায়নি কাউকেই, অথচ এখন গাড়ির চাকা ঘুরতেই সেই শ্রমিকদের কাছ থেকে নেওয়া হচ্ছে চাঁদার টাকা। সড়ক পরিবহনের এই নৈরাজ্যের শেষ কোথায়, এই প্রশ্ন এই খাতের লাখো শ্রমিকের। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সংক্রমণ বেশি থাকার পরও ঢাকার রেড জোন এলাকার লকডাউন নিয়ে চলছে হেলাফেলা। কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে চলছে পারস্পরিক দোষারোপ। পূর্ব রাজাবাজার ছাড়া ঢাকার আর কোথাও লকডাউন শুরুই করতে পারেনি কর্তৃপক্ষ। আমলে নেওয়া হয়নি জাতীয় পরামর্শক কমিটির সুপারিশ। তারা বলছে ছোট ছোট এলাকা লকডাউন করলে সুফল পেতে দেরি হবে। রাজধানী ঢাকা করোনা সংক্রমণের শীর্ষে। ঢাকার 45 এলাকা রেড জোন ঘোষণা হয়েছে 2 সপ্তাহ হতে চলল, কিন্তু স্থান নির্ধারণ বা লকডাউন কিছুই সম্ভব হয়নি। অথচ করোনা রোগী বাড়ছে লাফিয়ে লাফিয়ে। ঢাকার বাইরে 19 জেলা রেড জোন ঘোষণা করে লকডাউন করেছে সরকার। তার মধ্যে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া আক্রান্তের সংখ্যা 521 জন, তা রেড জোনের আওতায় পড়েছে। কিন্তু লক্ষ্মীপুরে 609, নোয়াখালীতে 1740, ফেনীতে 553, চাঁদপুরে 610 জন, সেখানে লকডাউন করেনি সরকার। স্থান নির্ধারণ নিয়ে কাজ করেন আইসিটি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রীর দাবি আইডিসিআর থেকে তথ্য নিয়ে কাজ করেন তারা। আমরা ছোট ছোট এলাকাকে নির্ধারণ করে দিচ্ছি, কোথাও 10টা বাড়ি, কোথাও 20টা বাড়ি, কোথাও হয়তো দেখা যাচ্ছে একটা বাড়ি বা একটা অ্যাপার্টমেন্ট হাউস। এভাবে আর কি আমরা ওই ডটগুলো দেখে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে টেকনিক্যাল কমিটি আছে তাদেরকে আমরা সুপারিশমালা পাঠাচ্ছি। তারা বিশেষজ্ঞদের সাথে বসে তারা ফাইনাল সিদ্ধান্ত দিচ্ছেন যে কোন কোন এলাকাগুলোকে কিভাবে তারা ডিমার্ক করবেন। এদিকে করোনা ভাইরাস প্রতিরোধে জাতীয় পরামর্শক কমিটির সভাপতি বলছেন আমলে নেওয়া হয়নি তাদের সুপারিশ। জোনিংয়ের সাথে যে লকডাউন, এই জায়গাটায় আমরা যেভাবে চেয়েছিলাম সেটা হয়নি। কেন হয়নি আমি সেটা বলি। সেটা হলো যে আমরা বলেছিলাম যে এক একটা জোনকে একটু বড় বড় এলাকাকে করে দিয়ে তারপরে লকডাউন দেওয়া, কিন্তু ওনারা ছোট ছোট করেছে।
অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনার অপেক্ষায় লকডাউনের কাজ আটকে আছে। ম্যাপিং এবং ডিমার্কেশন এই দুটো যদি আমাদেরকে দেওয়া হয় ডেফিনেটলি আমাদের মন্ত্রণালয়ের থ্রুতে এটাকে তারা জানিয়ে দেওয়া হবে, আমি কিন্তু আমার কাজটা শুরু করে দেব। আর দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে তারাও তালিকার অপেক্ষায় রয়েছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 12 জুলাই থেকে অনলাইনে হজ এজেন্সি ও মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করে টাকা ফেরত নিতে পারবেন হজ যাত্রীরা। তবে টাকা ফেরত নিলে তাদের নিবন্ধন ও প্রাক নিবন্ধন বাতিল হয়ে যাবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব নুরুল ইসলাম। হজের টাকা ফেরত দিতে ব্যাংকগুলোকে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান হাব সভাপতি। সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার অন্য দেশ থেকে কেউ হজ করতে পারবেন না, সীমিত পরিসরে হবে হজ। এ অবস্থায় নিবন্ধিতদের টাকা ফেরত দেওয়া সহ হজের সার্বিক বিষয় নিয়ে অনলাইন সভা শেষে ধর্মসচিব জানান, কোনো চার্জ কাটা ছাড়াই হজযাত্রীদের টাকা ফেরত দেওয়া হবে সরাসরি ব্যাংক হিসাবে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ক্ষেত্রে সোনালী ব্যাংক থেকে প্রাক নিবন্ধন ও নিবন্ধনের অর্থ সরাসরি হজযাত্রীদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। কোনো হজযাত্রীর ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে তার ইচ্ছা অনুযায়ী চেক বা পে অর্ডারের মাধ্যমে তা পরিশোধ করা হবে। কোনো হজযাত্রী টাকা ফেরত নিলে আগামী বছর তাকে নতুন করে প্রাক নিবন্ধন করে হজে যেতে হবে। যারা টাকা ফেরত নেবেন না তারা আগামী বছর হজে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে জানান হাব সভাপতি। তারা তাদের নিবন্ধন অব্যাহত রাখলে 2021 সালে প্রায়োরিটি বেসিসে হজে গমন করতে পারবেন, টাকা ফেরত নিতে পারবেন। তবে তাদের নিবন্ধন এবং প্রাক নিবন্ধন বাতিল হবে। হজ যাত্রীদের টাকা ফেরত নিতে যাতে কোনো রকমের হ্যাসেল না হয়, ব্যাংকগুলিকে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী বছর হজ যাত্রায় বাড়তি কোনো খরচ যোগ হলে হজযাত্রী জমাকৃত খরচের সঙ্গে সমন্বয় করা হবে। এবছর বাংলাদেশ থেকে মোট 1,37,000 জনের হজে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে হজ নিয়ে অনিশ্চয়তায় নিবন্ধন করেছেন মাত্র 64,500। হাজারের শিউলি, সময় সংবাদ, ঢাকা। করোনা মহামারীর মধ্যেও বৈদেশিক মুদ্রা রিজার্ভে রেকর্ড গড়ল বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকে বিদেশি মুদ্রা রিজার্ভ এখন $35.9 বিলিয়ন। মাত্র 3 সপ্তাহের ব্যবধানেই যোগ হলো আরও প্রায় $86 কোটি। সংকটকালীন আমদানি ব্যয় ও ঋণ পরিশোধের সক্ষমতা বিবেচনায় রিজার্ভ বৃদ্ধিকে খুবই ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরা। হরিপদ সাহার রিপোর্ট। রপ্তানি আয়, প্রবাসীদের রেমিটেন্স, বিদেশি ঋণ ও অনুদানে পাওয়া অর্থ থেকে আমদানি ব্যয় মেটানোর পর মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসেব করা হয়। বুধবার যা দাঁড়িয়েছে $35.09 বিলিয়ন। টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। সাধারণত দেখা যাচ্ছে এই সময় তো ইম্পোর্টও কম, ইম্পোর্টে যে সেটেলমেন্টে যায় যে টাকাটা সেটাও তো আমাদের একটু কম যাচ্ছে। এই কারণে আবার অনেক সময় দেখা যায় মার্কেট থেকেও আমরা অনেক সময় ডলার কিনি। বিভিন্ন ব্যাংকগুলো তো লিমিট থাকে, ওই লিমিটের অতিরিক্ত যখন আসে তখন কিন্তু তারা বাংলাদেশ ব্যাংকে সারেন্ডার করতে হয়। এই বিভিন্ন সার্বিক অবস্থা মিলে এখন রেকর্ড পরিমাণ বাড়ছে। এর আগে চলতি মাসের 2 তারিখে বিদেশি মুদ্রার রিজার্ভ আগের সর্বোচ্চ $33.68 বিলিয়নের রেকর্ড ভেঙে দাঁড়ায় $34.23 বিলিয়ন। করোনা মহামারী মোকাবিলায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ঋণ ও সহায়তা ছাড়ের অর্থও রিজার্ভ সমৃদ্ধ করেছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমদানি ব্যয় কম হয়, ভ্রমণের জন্য ব্যয় কম হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভে আমরা দেখছি যে এখানে একটা বড় রকমের একটা শক্তিশালী অবস্থান আমাদের আছে, যেটা আসলে আমাদের মনিটারি পলিসি ম্যানেজমেন্টে আগামীতে সহায়তা হবে এবং এটা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করলো। চলতি বছর করোনা সংকটে অনেকটাই কমেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। তবে ঈদ উপলক্ষে মে মাসে বেশ খানিকটা বেড়ে ছাড়িয়ে যায় $1.5 বিলিয়ন। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা আক্রান্ত 2 শিশুর মধ্যে মিলেছে বিরল রোগ কাওয়াসাকি লক্ষণ। এপ্রিল মাসের শেষে যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া বিরল রোগটির নাম মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিনড্রোম। এই রোগে আক্রান্ত শিশুর কিডনি, ফুসফুস, লিভার সহ একাধিক অঙ্গ একসঙ্গে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রাণহানির আশঙ্কা বাড়ে। আর বাংলাদেশে মে মাসে শিশুদের শনাক্ত করা হয়। মুজাহিদ শুভর রিপোর্ট। কোভিড-19-এ শিশুদের আক্রান্ত ও মৃতের হার কম থাকায় প্রথম দিকে স্বস্তি এলেও নতুন নতুন উপসর্গ ভাবিয়ে তুলেছে বিশ্ববাসীকে। বিশ্বের বিভিন্ন দেশের ক্লিনিক্যাল প্রতিবেদনে দেখা গেছে কোভিড আক্রান্ত শিশুদের একটি অংশের মধ্যে তীব্র জ্বর, ডায়রিয়া, চোখ ও ঠোঁট লাল হয়ে যাওয়া সহ নানা ধরনের উপসর্গ দেখা দিচ্ছে।
বিরল এই রোগের উপসর্গ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 2টি শিশু শনাক্ত করা সম্ভব হয়েছে। শিশু দুটি গভীর পর্যবেক্ষণে থাকার পর সুস্থ হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের এখানে ক্রিটিক্যাল কেয়ার টিমটা ছিল কোভিড আইসিইউর জন্য, যার ফলে এই রোগী দুইটা টাইমলি ইন্টারভেনশন করে রোগী দুইটা ভালো হয়ে বাসা গেছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত সহ বেশ কয়েকটি দেশে শনাক্ত হয়েছে কাওয়াসাকি ডিজিজ ও টক্সিক শক সিনড্রোমের মতো বিরল এই রোগ। তবে দ্রুত বাংলাদেশে শনাক্তের ঘটনা রোগটি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মত চিকিৎসকদের। ডায়রিয়া এবং পেট ব্যথা থাকে, চোখ লাল হয়ে যাওয়া, ঠোঁট জিহ্বা লাল হয়ে যাওয়া এবং চামড়ায় কিছু রক্তের ছোপ ছোপ দাগ, এগুলো দেখে আমরা সন্দেহ করি ন্যূনতম কিছু টেস্ট করলে বোঝা যাবে। যেমন একটা হলো যে সিবিসি ব্লাড কাউন্ট, আর বিশেষত সিআরপি আমাদেরকে খুব গাইড করবে। ব্লাড প্রেশারটা দ্রুত কমে যায়, ফুসফুসের ক্ষমতাটাও কমে যায়, বিভিন্ন অর্গানগুলোকে তখন এফেক্ট করে, কারণ হার্টটা নিজে এফেক্টেড, সঠিক পরিমাণটা সাপ্লাই দিতে পারছে না, কিডনি এফেক্ট করে, লিভার এফেক্ট করে। দেরি করে আমাদের কাছে আসে তাহলে অবশ্যই বাচ্চার মৃত্যুর ঝুঁকিটা অনেক বেশি পরিমাণে থাকে। স্বাস্থ্য বিভাগ এই রোগটিকে আমলে নিয়ে তা নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছে আইইডিসিআর। বাংলাদেশের সকল শিশু বিশেষজ্ঞরা যদি একটু চোখ কান খোলা রাখে, আইডিসিআর এর রিপোর্ট করলে আমরা যেটা করতে পারি মানে সর্বোচ্চ সহযোগিতা দিতে পারি ইনভেস্টিগেশনের জন্য। সেখানে যদি অন্য কোনো ডিসিপ্লিনের ডাক্তারও লাগে তাহলে আমরা তাদেরকে ইনভলভ করে দিতে পারি। করোনার এই সময়ে শিশুর জ্বর 3 থেকে 5 দিন 102-এর উপর থাকলে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। পাশাপাশি হাসপাতালে আসা শিশুদের কেউ বিরল এই রোগে আক্রান্ত হচ্ছে কিনা সেদিকে চিকিৎসকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বানও তাদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। এতে আবহাওয়া ও পরিবেশগত ভিন্নতায় কোভিড-19-এর গতি প্রকৃতি ও চরিত্র সম্পর্কে ধারণা পাওয়া যাবে বলে দাবি তাদের। দ্রুত এই গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে জমা দেওয়ার কথা রয়েছে। চীনের উহানে আবির্ভাবের পর দেশে দেশে চরিত্র বদলেছে করোনা ভাইরাস। তাই প্রতিটি দেশেই এ ভাইরাসের গতি প্রকৃতি ও ধরন বুঝতে কাজ করছেন গবেষকরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ 3টি জিনোম সিকোয়েন্স করেছে, যেখানে দেশের দক্ষিণাঞ্চলে কোভিড-19-এর প্রবেশ, সংক্রমণ ও ভবিষ্যৎ গতি প্রকৃতি নির্ণয় করা হয়। এ গবেষণায় নড়াইল, ঝিনাইদহ ও বাগেরহাট থেকে সংগ্রহ করা নমুনা ব্যবহার করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিব একাডেমিক ভবনে গবেষণালব্ধ অভিজ্ঞতা তুলে ধরেন উপাচার্য ডক্টর আনোয়ার হোসেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টার নিজস্ব জিনোম সিকোয়েন্স মেশিনের সাহায্যে তরুণ শিক্ষক ও গবেষকদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশে প্রথম কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আমরা নিজেদের ল্যাবরেটরিতে এই 3টি করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের জিনোম ল্যাবে মেটাজিনোম করার মাধ্যমে করোনা সংক্রমণের তীব্রতা উদ্ঘাটনের কথা জানিয়ে শিগগিরই জিনোম সিকোয়েন্সের গবেষণাপত্রটি আন্তর্জাতিক জার্নালে জমা দেওয়ার কথা বলেন জিনোম সেন্টারের এই পরিচালক। জিনোম সিকোয়েন্সগুলো ইতিমধ্যে বিশ্ববিখ্যাত ডাটাবেস সার্ভিস GIS-তে জমা দেওয়া হয়েছে। এই অঞ্চলে ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে গবেষণা প্রবন্ধ শীঘ্রই আন্তর্জাতিক জার্নালে প্রকাশের জন্য পাঠানো হবে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-19 ভাইরাসটি শতবার চরিত্র পাল্টেছে। ঢাকার বাইরে এই প্রথম। সময় সংবাদ, যশোর। নাটোরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী সুমাইয়া খাতুন হত্যা মামলায় শাশুড়ি ও ননদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তবে এখনও গ্রেফতার হয়নি প্রধান অভিযুক্ত স্বামী মোস্তাক হোসেন। বুধবার সকালে সুমাইয়া হত্যা মামলার 2 আসামি শাশুড়ি সৈয়দা মালেক ও ননদ জাকিয়া ইয়াসমিনকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খোরশেদ আলমের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গত সোমবার সকালে সদর উপজেলার হরিশপুর এলাকার শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ সুমাইয়া খাতুনকে মৃত অবস্থায় হাসপাতালে রেখে পালিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। এই ঘটনায় নিহতের মা বাদী হয়ে 4 জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে শাশুড়ি ও ননদকে গ্রেফতার করে পুলিশ। তবে এখনও পলাতক রয়েছেন স্বামী ও শ্বশুর। তাদের গ্রেফতারে পুলিশের 4টি দল কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ সুপার কুমার সাহা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনাকালে ভোগান্তির আরেক নাম চট্টগ্রাম মেডিকেল। টিকিট কাটা থেকে জরুরি সেবা সবখানেই চরম অব্যবস্থাপনা। দেশে আরও 3000-এর বেশি শনাক্ত, 37 জনের মৃত্যু। রাজধানীর বেসরকারি হাসপাতালে কোভিড রোগীর মরদেহ আটকে গলা কাটা পিল আদায়ের অভিযোগ। জোর করে রাখা হয়েছিল আইসিইউতে।
সরিয়ে দেওয়া হচ্ছে দুর্নীতিতে অভিযুক্ত স্বাস্থ্য অধিদপ্তরের ডজন খানেক কর্মকর্তাকে। সত্য বলার বলি অনেকে, বলছে দুদক। রিমান্ডে জেকেজির এমডি সহ 4 জন। পানিতে করোনা ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করবে ওয়াসা, চলছে গবেষণা। কোভিড রোগীর বর্জ্য সরাসরি সুয়ারেজে না ফেলার তাগিদ। এবং হজ যাত্রীদের টাকা ফেরত দেওয়া শুরু 12 জুলাই, তবে বাতিল হবে নিবন্ধন, সহজে দিতে ব্যাংকগুলোকে নির্দেশনা। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।